আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আন্তর্জাতিক বিষয়াবলীর পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত যতগুলো ঘটনা আছে সব দেখে ফেলেছি। আজকে আমরা রুশ বিপ্লব এবং তার পরিপ্রেক্ষিতে স্নায়ুযুদ্ধ, মানে আমাদের রাশিয়া এবং আমেরিকার ভিতরে, মানে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ভিতরে যে একটি কোল্ড ওয়ার হয়েছিল বা স্নায়ুযুদ্ধ হয়েছিল সেটা নিয়ে জানবো, এবং সেই যুদ্ধের সাথে জড়িত অনেকগুলো ঘটনা ছিল, সেগুলো নিয়ে আমরা একটু জানবো। তো আজকে আমাদের টপিক তাহলে মেইনলি হচ্ছে আমাদের রুশ বিপ্লব এবং তার পরিপ্রেক্ষিতে আমরা স্নায়ুযুদ্ধ নিয়ে জানবো, তার সূচনা কী করে হলো, ক্রিয়া প্রতিক্রিয়া কী হলো এগুলো নিয়ে, এবং অন্যান্য কোন দেশ এই স্নায়ুযুদ্ধের সাথে জড়িত ছিল। আর স্নায়ুযুদ্ধের সাথে জড়িত কতগুলো ঘটনা আছে, যেমন কোরিয়া সংকট এবং সানশাইন পলিসি, তারপরে বার্লিন সংকট, কিউবা, গণতান্ত্রিক কিউবা এবং যুক্তরাষ্ট্রের ভিতরে যে সম্পর্ক, এবং ফিদেল কাস্ট্রো নিয়ে জানবো, যাতায়াত নিয়ে জানবো আমরা, আফগান সোভিয়েত যুদ্ধ নিয়ে জানবো, এবং স্নায়ুযুদ্ধ কী করে অবসান হলো এবং সোভিয়েত ইউনিয়নের কী করে পতন হলো সেটাও আমরা জানবো। তো অনেকগুলো টপিক আমাদের কাছে কভার করতে হবে, চলুন আমরা শুরু করি কথা না বাড়িয়ে। তো প্রথমে আসি স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপট বা রুশ বিপ্লব। রুশ বিপ্লব সম্পর্কে আমরা জানি, তার আগে আমরা বলে রাখি যে আমরা পূর্ববর্তী একটা ভিডিওতে বলেছিলাম যে ফরাসি বিপ্লব সম্পর্কে, যদি কেউ না দেখে থাকেন উপরে ক্লিক করে দেখে নিতে পারেন সাজেশন বাটনে। এখানে আমি বলেছিলাম যে 1789 সালে ফরাসি বিপ্লব হয় এবং সেই বিপ্লবের পরে ফ্রান্সের যেই রাজতন্ত্র, এই রাজতন্ত্র বিলুপ্ত হয়ে যায় এবং শুরু হয় প্রজাতন্ত্র। এবং রাজতন্ত্র যেহেতু ছিল না, তখন থেকে শুরু হয় হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা সম্পদের যেই ব্যক্তিগত মালিকানা সেটার সৃষ্টি হয়, যার ফলে দুইটা শ্রেণী তৈরি হয়ে যায়, একটা হচ্ছে মালিক শ্রেণী বা ধনিক শ্রেণী, আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী। তো এবং তাদের ভিতরে খুব বড় একটা বৈষম্য দেখা যায় এবং এই ব্যবস্থা থেকেই শুরু হয় হচ্ছে আমাদের পুঁজিবাদী অর্থব্যবস্থা বা আমরা বলতে পারি ক্যাপিটালিজমের। তাহলে সর্বপ্রথম যেই অর্থনৈতিক ব্যবস্থার সৃষ্টি হয় সেটি হচ্ছে আমাদের এই ক্যাপিটালিজম, ঠিক আছে। তো একটা সময় গিয়ে দেখা যায় শ্রমিকদের প্রতি মালিকদের যেই শোষণ, তারপরে শ্রমিকদের যে মানবেতর জীবনযাপন, এটা নিয়ে কার্ল মার্কস প্রায় 1767 সালের দিকে তার একটা বই লিখেন, ডাস ক্যাপিটাল। এই বইয়ে তিনি পুঁজিবাদী যে অর্থব্যবস্থা বা ক্যাপিটালিজম তার অত্যন্ত কঠোর সমালোচনা করেন এবং তিনি বলেন মানুষের একটা সমতার দরকার। আমাদের মালিক শ্রেণী এবং ধনিক শ্রেণী এরকম মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী এরকম কোনো শ্রেণী বিভাগ থাকবে না, সবারই একটা সম্পদের উপরে সমান অধিকার থাকবে, সমানভাবে ব্যবহার করতে পারবে এবং কোনো একটা কলকারখানা বা সম্পদের যে মালিকানা সেটা রাষ্ট্রের হাতে থাকবে। এই যে মানুষের সমতার কথা তিনি বললেন এবং রাষ্ট্রের হাতে সমস্ত বিষয়ের মালিকানা তুলে দেওয়ার কথা বললেন, এটাকেই বলা হয় হচ্ছে সমাজতন্ত্র বা সোশ্যালিজম। তাহলে সোশ্যালিজম বিষয়টা বোঝা গেল। এখন কার্ল মার্কসের এই সমাজতন্ত্রে উদ্বুদ্ধ হয়েই তৎকালীন আমাদের রাশিয়ার যে বলশেভিক পার্টি, যার প্রতিষ্ঠাতা হচ্ছে ভ্লাদিমির ইলিস লেনিন, এই ভ্লাদিমির ইলিস লেনিন যিনি বলশেভিক পার্টির প্রতিষ্ঠাতা, যেটি 1903 সালে প্রতিষ্ঠা হয়েছিল, তিনি সমাজতান্ত্রিক তথা রুশ বিপ্লবের ডাক দেন। এভাবেই শুরু হলো হচ্ছে আমাদের রুশ বিপ্লব। এখন রুশ বিপ্লবে যাওয়ার আগে আমরা ভ্লাদিমির ইলিস লেনিন নিয়ে একটু জানতে হবে, আমাদের এনার থেকে অনেক প্রশ্ন এসে থাকে। তিনি জন্মগ্রহণ করেন 1870 সালে, মৃত্যুবরণ করেন 1924 সালে। তিনি রুশ কমিউনিস্ট পার্টি এবং সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা, মানে সোভিয়েত ইউনিয়ন যেই দেশটা হয়েছিল তার প্রতিষ্ঠাতাই কিন্তু ছিল হচ্ছে এই ভ্লাদিমির ইলিস লেনিন, এবং রুশ কমিউনিস্ট পার্টি যেটাকে আমরা হচ্ছে বলশেভিক পার্টি বলছি, এটারও প্রতিষ্ঠাতা। তো তিনি আসলে যেই মার্কস এবং অ্যাঙ্গেলসের মতবাদ তার উপরে বিশ্বাসী ছিলেন এবং বিদেশ থেকে তিনি একটা পত্রিকাও প্রকাশ করতেন যার নাম ছিল ইস্ক্রা। তিনি 1903 সালে বলশেভিক পার্টি প্রতিষ্ঠা করেন এবং 1924 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো মরে যাওয়ার পরে তার যেই দেহ সেটি মস্কো রেড স্কোয়ারের একটি সমাধিসৌধে মমিকৃত অবস্থায় আছে, তার মানে তার লাশ এখনও মমিকৃত অবস্থায় ওই সমাধি স্তম্ভে রাখা আছে। তার বিখ্যাত কয়েকটি গ্রন্থ আছে যেগুলো নিয়ে আমাদের একটু জানতে হবে। একটা হচ্ছে ইম্পেরিয়ালিজম, মানে সাম্রাজ্যবাদ, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, মানে সাম্রাজ্যবাদী হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এবং এটি তার একটি বিখ্যাত উক্তিও বটে, যেটি 1917 সালে বইটি প্রকাশ পায়। তার আরও কিছু বই আছে, যেমন ম্যাটেরিয়ালিজম অ্যান্ড এম্পেরিও ক্রিটিসিজম, ফিলোসফিক্যাল নোটবুক। এই ফিলোসফিক্যাল নোটবুক সম্পর্কে জানবেন, সেটি হচ্ছে মার্কসের এই ডাস ক্যাপিটাল বই। এই ডাস ক্যাপিটাল বইয়ের কিন্তু একটা সমালোচনা গ্রন্থ, এবং তার আরেকটা বই হচ্ছে স্টেট অ্যান্ড রেভলিউশন। তাহলে এটা ছিল মোটামুটি ভ্লাদিমির ইলিস লেনিন নিয়ে অল্প একটু বিষয় দিয়ে যেগুলো আমাদের একটু জানতে হবে। আচ্ছা, এখন আসুন আমরা মেইন তাহলে রুশ বিপ্লবে চলে আসি। এই রুশ বিপ্লবের আর একটা নাম বলা হয় হচ্ছে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব, কারণ সমাজতান্ত্রিক বিপ্লব আসলে অনেকগুলো হয়েছে, প্রথম যেটি সংঘটিত হয়েছিল সেটি হচ্ছে এই রুশ বিপ্লব। এই কারণে এটাকে বলা হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লব। এটি অক্টোবর মাসে সংঘটিত হয়েছিল, এই কারণে আরেকটা নাম বলা হয় অক্টোবর বিপ্লব। যেহেতু বলশেভিক পার্টি এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, এই কারণে আরেকটা নাম হচ্ছে বলশেভিক বিপ্লব।
আবার একে 10 দিনের বিপ্লবও বলে, কারণ কি এই বিপ্লব 10 দিন স্থায়ী হয়েছিল। তাহলে নামগুলো মনে থাকবে, একটা হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লব প্রথম, অক্টোবর বিপ্লব কারণ অক্টোবর মাসে সংগঠিত হয়েছিল, বলশেভিক পার্টি নেতৃত্ব দিয়েছিল এই কারণে আরেকটা নাম হচ্ছে বলশেভিক বিপ্লব, 10 দিনের জন্য স্থায়ী হয়েছিল এই কারণে আরেকটা নাম হচ্ছে 10 দিনের বিপ্লব। এখন আসুন কিছু ঘটনা বলি আমরা জানি তাহলে রুশ বিপ্লবের। কাহিনী হচ্ছে 1898 সালে পিটার্সবার্গে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গঠিত হয়। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গঠিত হয় আমাদের রাশিয়াতে 1898 সালে, এবং ওই পার্টির ভিতরেই দুটি ধারা সৃষ্টি হয়ে যায় একসময়, একটাকে বলা হয় বলশেভিক আর একটা হচ্ছে মেনশেভিক। বলশেভিক অর্থ হচ্ছে যারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, আর মেনশেভিক মানে হচ্ছে যারা হচ্ছে সংখ্যালঘিষ্ঠ। তো মেনশেভিকরা আসলে সংখ্যালঘিষ্ঠ ছিল এবং তারা নরমপন্থী ছিল এবং সমাজের উন্নয়নে মধ্যবিত্ত শ্রেণীর যে প্রয়োজন এটা তারা মনে করতেন। কিন্তু বলশেভিকরা ছিল অত্যন্ত কঠোর, তারা মনে করতো শ্রমিক শ্রেণীর আমাদের প্রয়োজনই নেই, আমরা সবার সমতা নিয়ে আসবো। যার ফলে সেই সময় যে সরকার ছিল এই সরকারের পক্ষে চলে যায় হচ্ছে মেনশেভিক পার্টি, এবং মেনশেভিক পার্টি তৎকালীন নেতৃত্বে ছিল হচ্ছে কেরেনস্কি। ঠিক আছে, তাহলে মেনশেভিক পার্টি বা সংখ্যালঘিষ্ঠ যে পার্টি, যারা নরমপন্থী ছিল, যারা সমাজের উন্নয়নে মধ্যবিত্ত শ্রেণীর প্রয়োজন আছে বলে মনে করতেন, তারা হচ্ছে সরকারের পক্ষে চলে গেল, যাকে আমরা বলি হচ্ছে কেরেনস্কির দল। তো জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 25 অক্টোবর 1917 সালে, আর বর্তমান যে ক্যালেন্ডার বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা আমরা ইউজ করি এটা অনুসারে 7 নভেম্বর 1917 সালে, মানে কয়েকদিন ডিফারেন্স আর কি। তো এই 25 অক্টোবর 1917 সালে লেনিন সুইজারল্যান্ড থেকে রাশিয়াতে আসেন এবং তিনি এই বিপ্লবে যোগ দেন এবং ঘোষণা করেন যে এখন থেকে হচ্ছে আমরা রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব, এখানে কোনো মালিক শ্রেণী, কোনো ধনিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর ভিতরে কোনো বৈষম্য থাকবে না। ঠিক আছে, তো এই বিপ্লবকারী দলই তাহলে ছিল হচ্ছে আমাদের ভ্লাদিমির ইলিচ লেনিনের বলশেভিক পার্টি, যিনি সুইজারল্যান্ড থেকে এসে বিপ্লবে যোগ দিয়েছিলেন। এই কারণে এটাকে বলা হয় হচ্ছে বিপ্লবের নেতৃত্বদানকারী দল। এবং মেনশেভিক ছিল সংখ্যালঘিষ্ঠ বললাম, যেটি সরকারের পক্ষে ছিল, এই বিপ্লবের বিপক্ষে ছিল। তো আমরা এই রুশ বিপ্লবের ঘটনাগুলোকে দুইটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রথম পর্যায় বা মার্চ বিপ্লব, আর দ্বিতীয় পর্যায় বা চূড়ান্ত পর্যায় যেটি হচ্ছে অক্টোবর বিপ্লব। 1917 সালে মার্চ মাসে রুশ বিপ্লবের প্রথম পর্যায় সংঘটিত হয়। প্রথম পর্যায়ে এতে স্বৈরতন্ত্রের বিলুপ্ত হয়, এবং একই বছরের নভেম্বর মাসে সংঘটিত হয় রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়, এবং এই দ্বিতীয় পর্যায়কে আসলে আমরা অক্টোবর বিপ্লব বা 10 দিনের বিপ্লব বা রুশ বিপ্লব বলে থাকি মেইনলি, কিন্তু পর্যায় দুইটা আছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এখন বিপ্লবের সাথে কিছু বিষয় জড়িত আছে যেগুলো সম্পর্কে একটু জানা লাগবে। বিপ্লবের সাথে জড়িত দুইটা জাহাজের নাম আমাদের মনে রাখা লাগবে, একটা হচ্ছে অরোরা আর একটা হচ্ছে ব্যাটেলশিপ পটেমকিন। অরোরা, ব্যাটেলশিপ পটেমকিন। 1917 সালে মোট দুটি বিপ্লব সংঘটিত হয়। প্রথম বিপ্লবে জার নিকোলাস, দ্বিতীয় নিকোলাস, এবং দ্বিতীয় বিপ্লবে কেরেনস্কি সরকারের পতন হয়। ওই যে বললাম যে স্বৈরতন্ত্রের প্রথম হয় প্রথম বিপ্লবের মাধ্যমে, যেটা মার্চ মাসে সংঘটিত হয়, এবং এর মাধ্যমে জার দ্বিতীয় নিকোলাসের পতন হয়। জার কি? জার হচ্ছে আমাদের রাশিয়ায় তখন জারটুন্ড ছিল, মানে রাজাদেরকে বলা হতো জার। ঠিক আছে, তখন জার্মানিতে বলা হতো কাইজার। ঠিক আছে, এরকম। আচ্ছা, তো আর দ্বিতীয় বিপ্লবে কি হলো? কেরেনস্কির পতন হয়ে গেল। এই প্রথম বিপ্লবটি আর একটা নাম হচ্ছে ব্লাডি সানডে, মানে প্রথম পর্যায়ে যে বিপ্লবটি হয়েছিল মার্চ মাসে সেটিকে আমরা বলে থাকি ব্লাডি সানডে। এই যে রুশ বিপ্লবের কেন্দ্র ছিল হচ্ছে পেট্রোগ্রাড। এই পেট্রোগ্রাডেরই বর্তমান নাম হচ্ছে সেন্ট পিটার্সবার্গ। বিপ্লবের সরকার পক্ষ ছিল হচ্ছে ইম্পেরিয়াল সরকার, মানে জার দ্বিতীয় নিকোলাস, এবং প্রফেশনাল সরকার যেটি আলেকজান্ডার কেরেনস্কি। এই প্রফেশনাল সরকারই হচ্ছে আমাদের মেনশেভিক পার্টির যেই নেতা। তাহলে ইম্পেরিয়াল সরকার মানে জার দ্বিতীয় নিকোলাস এবং প্রফেশনাল সরকার বা আলেকজান্ডার কেরেনস্কি, এরা ছিল বিপ্লবের পক্ষে বা সরকারের পক্ষে। আর বিপ্লবীদের পক্ষে কে ছিল? মেইনলি হচ্ছে বলশেভিক পার্টি, যেটি লেনিনের নেতৃত্বাধীন ছিল, এবং তাছাড়াও ছোট ছোট কিছু দল ছিল, যেমন পেট্রোগ্রাড সোভিসেটস, যেটি লিওন ট্রটস্কি নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে হচ্ছে লেফটিস্ট সোশ্যালিস্ট, যেটা হচ্ছে ক্যামিনেভ হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন। সরকারের বাহিনীর নাম ছিল ইম্পেরিয়াল রাশিয়ান আর্মি। ঠিক আছে, তাহলে সরকারি বাহিনীর নাম কি ছিল? ইম্পেরিয়াল রাশিয়ান আর্মি। ছিল রেড গার্ডস, মানে যারা লেনিনের নেতৃত্বে, আর বিপ্লবী বাহিনীর নাম ছিল রেড গার্ডস, যারা লেনিনের নেতৃত্বে বিপ্লবে অংশগ্রহণ করেছিল। তাহলে ফলাফলটা কি হলো? আমাদের বলশেভিক পার্টির বিজয় হলো, তার মানে সমাজতন্ত্র জয়লাভ করলো। জার সাম্রাজ্যের পতন হলো, মানে রাজতন্ত্র যেটা ছিল সেটা বিলুপ্ত হলো। সোভিয়েত ইউনিয়ন গঠিত হলো, যেটি 1922 সালে গঠিত হয়। এখন আসুন, এই সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া বেশ কয়েকবার ভাঙা গড়া হয়েছে, যেটা আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম, এখানে একটু বলে দিই যে 1922 সাল পর্যন্ত এই রাশিয়ার নাম ছিল রাশিয়া। কিন্তু যখন হচ্ছে আমাদের রুশ বিপ্লব হলো, রুশ বিপ্লবের বিজয়ের ফলে 1922 সাল থেকে এটা গঠন হলো সোভিয়েত ইউনিয়ন,
এবং 1991 সাল পর্যন্ত এই সোভিয়েত ইউনিয়ন বলবৎ ছিল। তারপরে আবার 1991 সালে ভেঙে তৈরি হলো রাশিয়া। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন, এমসিকিউ আসে অনেক সময়, যে কখন সোভিয়েত ইউনিয়ন ছিল, কখন রাশিয়া ছিল। ঠিক আছে, তাহলে এটাই ছিল মোটামুটি হচ্ছে রুশ বিপ্লবের ঘটনাবলী। তাহলে রুশ বিপ্লবের ঘটনাবলী আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আসুন স্নায়ুযুদ্ধ বিষয়টা কি আমরা একটু জানি। এখন আসুন স্নায়ুযুদ্ধ জিনিসটা কি। স্নায়ুযুদ্ধ হচ্ছে সরাসরি আমরা কোনো যুদ্ধে যাব না, কোনো অস্ত্রের প্রয়োগ হবে না, বরং একটা দেশ আর আরেকটা দেশ পরস্পরের প্রতি যেই মানে পরস্পরের বিপক্ষে যে প্রতিপত্তি, যে প্রভাব, যে ক্ষমতা, যে সামরিক শক্তি, যে অর্থনৈতিক শক্তি, সেটা দেখানোর মাধ্যমে যেই প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করে, এটাকে আমরা বলে থাকি হচ্ছে স্নায়ুযুদ্ধ, যেটাকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই, তাই তো? তাহলে আমরা বলতে পারি সরাসরি যুদ্ধে না গিয়ে যখন কোনো রাষ্ট্র নিজস্ব অর্থনৈতিক, সামরিক এবং প্রচারণা শক্তির মাধ্যমে ক্ষমতা, প্রভাব এবং প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করে, তখন তাকে বলা হবে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। তো একটা কোল্ড ওয়ার তো ছিল আমাদের রাশিয়া এবং আমেরিকার ভিতরে, যেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। বর্তমান সময়ে কিন্তু অনেক কোল্ড ওয়ার চলছে, তাই না? আমরা বলতে পারি দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার ভিতরে যে একটা ঝামেলা চলে, এটা একটা কোল্ড ওয়ার বলা যেতে পারে। আবার ভারত পাকিস্তানের ভিতরে অনেক সময় কোল্ড ওয়ার চলে। তারপরে আমরা বলতে পারি যে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং চীনের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে, কোল্ড ওয়ার, তাই না? এইগুলোকেও বলা যায় স্নায়ুযুদ্ধ। ঠিক আছে, এখন আসুন আমরা যে কোল্ড ওয়ারের কথা বলছি, যে স্নায়ুযুদ্ধের কথা বলছি, সেটা কি? সেটা হচ্ছে 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট সোভিয়েত ইউনিয়ন এবং পুঁজিবাদী বা ক্যাপিটালিয়ান যুক্তরাষ্ট্রের মাধ্যমে মধ্যে যে সংঘাত হয়, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্নায়ুযুদ্ধ। তো কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান তার দ্য কোল্ড ওয়ার গ্রন্থে। তিনি একটা বই লিখেছিলেন, নাম হচ্ছে কোল্ড ওয়ার। এই গ্রন্থেই তিনি কোল্ড ওয়ার সম্পর্কে যাবতীয় ধারণা দিয়েছিলেন। তো আনুষ্ঠানিকভাবে স্নায়ুযুদ্ধের ঘোষণা দেওয়া হয় ট্রুম্যান নীতির মাধ্যমে 1947 সালে, এবং সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ এবং মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ মাল্টা কনফারেন্সের মাধ্যমে স্নায়ুযুদ্ধের সমাপ্তি ঘোষণা দেন। তার মানে মোটামুটি হচ্ছে 1947 সালে আনুষ্ঠানিক ঘোষণা হয় এবং আনুষ্ঠানিকভাবে শেষ হয় হচ্ছে 1989 সালে, যদিও 1991 সাল পর্যন্ত আমরা বলেছি, তাই না? 1945 সাল থেকে। আচ্ছা, কারণ কি 1945 সাল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে স্নায়ুযুদ্ধের সূচনা হয়ে যায়, কিন্তু আনুষ্ঠানিকভাবে সূচনা হয় হচ্ছে 1947 সালে। আবার 1989 সালে আনুষ্ঠানিকভাবে কিন্তু স্নায়ুযুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু কার্যত শেষ হয় হচ্ছে 1991 সালে। এই কারণে স্প্যানটা আমরা এরকম লিখেছি। ঠিক আছে, তো বর্তমানে যেটা বললাম যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার ভিতরে যে বিরোধ, এটাকে আমরা স্নায়ুযুদ্ধ বলতে পারি, কারণ স্নায়ুযুদ্ধের মধ্যে এক পক্ষ পুঁজিবাদী এবং অন্য পক্ষ হচ্ছে সমাজতান্ত্রিক হবে। ঠিক আছে, আচ্ছা। এখন আসুন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধের সূত্রপাত কীভাবে হলো। এর কারণ হচ্ছে 1941 সালে আটলান্টিক সনদে মার্কিন তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন, মানে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তিনি সোভিয়েত প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিনকে আমন্ত্রণ জানায়নি। তো যেহেতু একটা বড় দেশকে তিনি আমন্ত্রণ জানাননি, এরই প্রতিক্রিয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে 1943 সালে মস্কো ঘোষণায় সোভিয়েত কমিউনিস্ট সম্পাদক স্ট্যালিন রুজভেল্টকে মানে সোভিয়েত যিনি ছিলেন মানে স্ট্যালিন, এই স্ট্যালিন হচ্ছে রুজভেল্টকে আমন্ত্রণ জানাননি। ঠিক আছে, মানে একটা প্রতিক্রিয়া দিল। 1941 সালে আটলান্টিক সনদে মানে রুজভেল্ট স্ট্যালিনকে আমন্ত্রণ জানাননি, এর প্রতিবাদে 2 বছর পরে 1943 সালে মস্কো ঘোষণায় স্ট্যালিন রুজভেল্টকে আমন্ত্রণ জানাননি। এর ফলে একটা ঝামেলা বেঁধে গেল। তো সোভিয়েত নীতি তারপরে কি তৈরি হলো, যে আমরা সম্মুখে এগিয়ে যাব, দুর্বল জায়গায় আঘাত করব, কোনো রকম শক্তি শূন্যতা থাকলে তা পূরণ করে নেব। আর মার্কিনরা বা যুক্তরাষ্ট্র যেই নীতি গ্রহণ করলো, তাদেরকে বলা হয় হচ্ছে ধারক নীতি। এটা কি? সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান ভয়ভীতি প্রদর্শনের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য তারা যে নীতিগুলো গ্রহণ করেছিল, সেটাকে আমরা বলছি হচ্ছে ধারক নীতি বা পলিসি অফ কন্টেইনমেন্ট। এবং এটি ঘোষণা করেন মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জর্জ কেনান। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশসমূহ ছিল হচ্ছে গণতন্ত্র এবং পুঁজিবাদের পক্ষে, আর সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্র দেশসমূহ ছিল সমাজতন্ত্র বা সমাজতন্ত্রপন্থী। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কে ছিল? প্রধান মিত্র ছিল হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, পশ্চিম জার্মানি, জাপান এবং কানাডা। এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যারা ছিল বা যারা পুঁজিবাদী অর্থতন্ত্রের বা ধনতন্ত্রের সমর্থক, তাদেরকে বলা হতো প্রথম বিশ্বের দেশ। আর যারা সোভিয়েত ইউনিয়নের পক্ষে ছিল, এই সোভিয়েত ইউনিয়নের পক্ষের দেশগুলোকে আমরা বলে থাকি হচ্ছে দ্বিতীয় বিশ্বের দেশ। তো সোভিয়েত ইউনিয়নের পক্ষে কারা কারা ছিল? পূর্ব ইউরোপের অনেক রাষ্ট্র, যেমন বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, পূর্ব জার্মানি, রোমানিয়া, এদেরকে বলা হয় দ্বিতীয় বিশ্বের দেশ। এবং স্নায়ুযুদ্ধের কিছুকাল যাবৎ কিউবা এবং চীন সোভিয়েতকে সমর্থন দিয়েছিল বটে। এবং কিছু দেশ আছে যারা প্রথম বিশ্বের দেশও না, দ্বিতীয় বিশ্বের দেশও না, যেমন আমরা বলতে পারি বাংলাদেশ। তারা হচ্ছে আসলে পরবর্তীতে এই ইম্পেরিয়ালিজম হটিয়ে বা সাম্রাজ্যবাদ হটিয়ে যারা স্বাধীন হয়েছে, তাদেরকে বলা হয়
তৃতীয় বিশ্বের দেশ। এই তৃতীয় বিশ্বের দেশে নিরপেক্ষ এই দেশগুলিকে বলা হচ্ছে, যে সংগঠন তাকে বলা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম। এই ন্যাম নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তাহলে বাংলাদেশও কিন্তু একটা তৃতীয় বিশ্বের দেশ, বোঝা গেল? তাহলে প্রথম বিশ্বের দেশ কি, দ্বিতীয় বিশ্বের দেশ কি, দ্বিতীয় বিশ্বের দেশ কি? এক কথায় যারা সমাজতন্ত্র সমর্থন করে তাদেরকে বলা হয় দ্বিতীয় বিশ্ব। যারা ধনতন্ত্র সাপোর্ট করে বা পুঁজিবাদ সাপোর্ট করে তাদেরকে বলা হয় প্রথম বিশ্ব। আর যারা দুইটার একটা সাপোর্ট করে না তাদেরকে বলা হয় তৃতীয় বিশ্ব। আমি আশা করি বোঝাতে পেরেছি। এখন আসুন, স্নায়ুযুদ্ধের ক্রিয়া প্রতিক্রিয়া কী ছিল? ক্রিয়া প্রতিক্রিয়া মানে কি? যুক্তরাষ্ট্র একটা কাজ করেছে, সোভিয়েত ইউনিয়ন তার বিপক্ষে গিয়ে আরেকটা কাজ করেছে, এরকম। এখন মতাদর্শ বোতামে আসি। মতাদর্শ তো আগেই বলে ফেলেছি যে যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদ বা ক্যাপিটালিজম বা ধনতন্ত্রের দিকে, আর সমাজতন্ত্রের দিকে ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। পরমাণু অস্ত্র পরীক্ষা, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু ছিল হচ্ছে ট্রিনিটি 1945 সালে, যেটি তারা লঞ্চ করে। এবং সোভিয়েত ইউনিয়নের কি ছিল? সোভিয়েত ইউনিয়নের ছিল হচ্ছে RDS-1, যেটি 1949 সালে তারা লঞ্চ করে। গোয়েন্দা সংস্থা কি? মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা জানি CIA, বিখ্যাত সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, এবং রাশিয়ারটা যদিও একটু কঠিন, KGB, যেটা 1954 সালে প্রতিষ্ঠা লাভ করে। এর নাম হচ্ছে কমিটেড গসুডার্সভেনয় বেজোপান্সনোস্টি। ওকে, একটু উচ্চারণ কঠিন, কিন্তু দেখে নেবেন। KGB অ্যাটলিস্ট মনে রাখেন। সামরিক জোট কি? সামরিক জোট হচ্ছে ন্যাটো হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রের, এবং ওয়ারশো প্যাক্ট ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়নের। নীতি কী ছিল? এদের ছিল ট্রুম্যান ডক্টরাইন, আর এদের ছিল হচ্ছে মলোটভ প্ল্যান। নৌবহর কী ছিল? সপ্তম নৌবহর বা 7th ফ্লিট হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রের, এবং অষ্টম নৌবহর বা রেড ফ্লিট হচ্ছে আমাদের সোভিয়েত ইউনিয়নের। জার্মান বিভক্তি 1945 সালে। পূর্ব জার্মানির পক্ষে ছিল হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক দেশ রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, এবং পশ্চিম জার্মানির পক্ষে ছিল হচ্ছে যুক্তরাষ্ট্র। কোরিয়া বিভক্তি কী হয়েছিল? উত্তর কোরিয়ার পক্ষে ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, আর দক্ষিণ কোরিয়ার পক্ষে ছিল হচ্ছে যুক্তরাষ্ট্র। ভিয়েতনাম যুদ্ধে কী হয়েছিল? উত্তর ভিয়েতনামের পক্ষে ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, আর দক্ষিণ ভিয়েতনামের পক্ষে ছিল হচ্ছে যুক্তরাষ্ট্র। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট 1962 সালে যেটা হয়, সেটাতে কিউবার পক্ষে ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, বিপক্ষে ছিল হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ছিল রাশিয়া, বিপক্ষে ছিল হচ্ছে যুক্তরাষ্ট্র। তারা কিন্তু পাকিস্তানের পক্ষ নিয়েছিল। আফগান যুদ্ধ, যেটি প্রায় 10 বছর যুদ্ধ চলে, 1979 থেকে 1979 সাল পর্যন্ত, সেখানে আফগানিস্তানের বিপক্ষে ছিল রাশিয়া, পক্ষে ছিল হচ্ছে যুক্তরাষ্ট্র। বোঝা গেছে? তাহলে এটাই ছিল মোটামুটি হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া। এখন এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো নিয়ে অল্প একটু আমাদের জানা লাগবে। কেমন? যেমন আমরা বললাম যে দুইটা দেশের যে সামরিক জোট, এই সামরিক জোট আমাদের যুক্তরাষ্ট্রে ছিল ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, আর অন্যদিকে ওয়ারশো প্যাক্ট ছিল হচ্ছে আমাদের সোভিয়েত ইউনিয়নের। জিনিস দুইটা কি? ন্যাটো হচ্ছে একটা সামরিক জোট, যেটি হচ্ছে আমাদের এই যুক্তরাষ্ট্রেরই তৈরি, মানে যারা হচ্ছে ধনতন্ত্রেও বা আমাদের বলতে পারি ক্যাপিটালিজম তার পক্ষে। এটার পুনরূপ যদি বলি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন 4 এপ্রিল 1949 সালে যদি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার প্রেক্ষাপট ছিল হচ্ছে ভ্যান্ডেনবার্গ রেজলিউশন। ভ্যান্ডেনবার্গ রেজলিউশন অনুযায়ী যুক্তরাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে যায় পশ্চিম ইউরোপীয় সামরিক সহায়তা প্রদান করা। তাই জাতিসংঘ সনদের 51 নম্বর ধারা অনুযায়ী যুক্তরাষ্ট্র ন্যাটো বা উত্তর আটলান্টিক সামরিক চুক্তি করে। 51 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে যৌথ নিরাপত্তার উদ্যোগ গ্রহণ করা যাবে। ঠিক আছে? তাহলে এই 51 নম্বর ধারার উপরে ভিত্তি করে তারা ন্যাটো প্রতিষ্ঠা করলো, যেটি হচ্ছে ভ্যান্ডেনবার্গ রেজলিউশন অনুযায়ী। সদর দপ্তর কোথায়? এই সদর দপ্তর হচ্ছে ব্যাসেলাস, বেলজিয়ামে। প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল যদিও লন্ডনে। পরবর্তীতে 1952 সালে ফ্রান্সের প্যারিস স্থানান্তর করা হয়, এবং সর্বশেষ 1967 সালে এটি বর্তমান জায়গা মানে ব্রাসেলসে স্থানান্তর করা হয়। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হচ্ছে 12টি: যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ব্রিটেন, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ইটালি, পর্তুগাল, নরওয়ে, ডেনমার্ক এবং আইসল্যান্ড, এই দেশগুলো। ঠিক আছে? আর ওয়ারশো প্যাক্ট বা ওয়ারশো চুক্তি, এটা কি ছিল? এটি হচ্ছে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর সামরিক জোট। এই ন্যাটো প্রতিষ্ঠা হয়েছিল 1949 সালে, কিন্তু এই ওয়ারশো প্যাক্ট বা ওয়ারশো চুক্তি এটি প্রতিষ্ঠা হয়েছিল 1955 সালে। এই ন্যাটোর সদস্য ছিল 12টি, কিন্তু ওয়ারশো প্যাক্টের সদস্য ছিল 8টি। কী কী? আলবেনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, পূর্ব জার্মানি, চেকোস্লোভাকিয়া এবং আমাদের সোভিয়েত ইউনিয়ন। উদ্যোক্তা ছিল সোভিয়েত ইউনিয়ন, সদর দপ্তর হচ্ছে মস্কো। বিলুপ্ত হয় হচ্ছে যখন আমাদের সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয় তখন, মানে 1991 সালে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি বললাম? গোয়েন্দা সংস্থা তো গেল। তারপরে আমরা বললাম কি? নীতি। নীতি হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রুম্যান ডক্টরাইন, আর মলোটভ প্ল্যান হচ্ছে আমাদের সোভিয়েত ইউনিয়ন। এই দুইটা কি? ট্রুম্যান নীতি হচ্ছে 1947 সালের 12 মার্চ মার্কিন কংগ্রেসে ঘোষণা করা হয়। তৎকালীন যে মার্কিন প্রেসিডেন্ট ছিল হ্যারি এস ট্রুম্যান, তিনি ঘোষণা করেন। ট্রুম্যান
আনুষ্ঠানিকভাবে কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেন এবং তুরস্ক এবং গ্রিসকে $40 কোটি সহায়তা প্রদান করেন। ঠিক আছে, তো ট্রুম্যান নীতির উপরে ভিত্তি করেই কিন্তু ডলার কূটনীতি চালু হয় পরবর্তীতে। ঠিক আছে, আর মলোটভ প্ল্যান কী ছিল? 1947 সালেই সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী মলোটভ এই মলোটভ প্ল্যান ঘোষণা করেন। বিষয়বস্তু ছিল পূর্ব ইউরোপের যে সমাজতান্ত্রিক দেশগুলো সেগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। ঠিক আছে, মানে ক্রিয়ার বিপক্ষে প্রতিক্রিয়া। তারপরে আসুন মার্শাল প্ল্যান। মার্শাল প্ল্যান কি? এটা হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্ল্যান। 1947 সালের 5 জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এটা ঘোষণা করা হয়। ঘোষণা করেছিলেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব দ্য স্টেট বা পররাষ্ট্রমন্ত্রী জর্জ সি মার্শাল। তো এটি 1948 সালে 3 এপ্রিল হচ্ছে আইনসভায় অনুমোদন হয়। বিষয়বস্তু ছিল ইউরোপের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য $12 বিলিয়ন সহায়তা ঘোষণা করা হবে। এর মধ্যে 26% পাবে হচ্ছে যুক্তরাজ্য। তাহলে এটা ছিল মার্শাল প্ল্যান। আর এর বিপক্ষে আমাদের রাশিয়া কি করলো, বা তৎকালীন হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, তারা করলো হচ্ছে কমিনফর্ম। এটি প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালে, মানে কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। পরিচয় কি? ইউরোপের সমাজতান্ত্রিক 13টি রাজনৈতিক দলগুলোর জোট। বেলগ্রেড 1947 থেকে 48 সাল পর্যন্ত এখানে মানে সদর দপ্তরটা ছিল, এবং পরবর্তীতে 1948 থেকে 56 সাল পর্যন্ত বুখারেস্টে সদর দপ্তর স্থানান্তরিত হয়। উদ্দেশ্য ছিল ইউরোপীয় দেশগুলো যাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা গ্রহণ না করে তার বিরুদ্ধে জনমত গঠন। তো এটি 1956 সালে বিলুপ্ত হয়ে যায়। ভ্যান্ডেনবার্গ রেজলিউশন, যেটি আমি বলছিলাম, তাই না? ভ্যান্ডেনবার্গ রেজলিউশনের উপর ভিত্তি করে কিন্তু ন্যাটো প্রতিষ্ঠিত হয়। তো পরিচয় কি? পরিচয় হচ্ছে মার্কিন সিনেটের পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক কমিটির প্রধান আর্থার ভ্যান্ডেনবার্গের প্রস্তাব, যেটি 1948 সালে পাশ করা হয়। বিষয়বস্তু ছিল সমাজতন্ত্রের বিরুদ্ধে পশ্চিম ইউরোপের দেশগুলোর অখণ্ডতা রক্ষার জন্য সামরিক সহায়তা প্রদানে মার্কিন অঙ্গীকার। তার মানে যারা সমাজতন্ত্রের বিরুদ্ধে থাকবে তাদেরকে আমরা সামরিক শক্তি বা সামরিক সহায়তা প্রদান করব। এই রিজলিউশনের উপর ভিত্তি করে 1949 সালে কিন্তু ন্যাটো প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে আইজেন হাওয়ার মতবাদ। মধ্যপ্রাচ্যে মার্কিন নীতিকে বলা হচ্ছে আইজেন হাওয়ার মতবাদ, যেটি 1956 সালে দেওয়া হয়। তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট আইজেন হাওয়ার এই মতবাদ দিয়েছিলেন। তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে আইজেন হাওয়ার মতবাদ। বিষয়বস্তু ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বাধীনতা এবং অখণ্ডতা রক্ষা করাকে যুক্তরাষ্ট্র তার জাতীয় স্বার্থ মনে করবে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের স্বার্থকে মার্কিন স্বার্থ বলে ঘোষণা করা হয়। মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে হলে পৃথিবীর যুদ্ধাবস্থা বিরাজমান রাখার গুরুত্ব প্রদান করেন। মানে তারা অনেক যুদ্ধ পুরোপুরি সরে জায়গাটা কিন্তু চায়নি, তারা চেয়েছিল এই যে একটা যুদ্ধাবস্থা এটা বিরাজ থাকুক, যার ফলে রাশিয়া একটু কণ্ঠাসা থাকবে। এবং এর বিপক্ষে আমাদের রাশিয়া কি করলো, বা সোভিয়েত ইউনিয়ন কমেকন তৈরি করলো। কমেকন কি? কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, মানে পূর্ব ইউরোপের যে সমাজতান্ত্রিক দেশগুলো তাদের অর্থনৈতিক জোট। সদর দপ্তর ছিল মস্কো। সদস্য ছিল পূর্ব ইউরোপীয় 8টি সহ মোট 11টি দেশ। সমাজতান্ত্রিক দেশ কারা কারা ছিল এখানে? আলবেনিয়া ছিল, বুলগেরিয়া, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, পূর্ব জার্মানি, পোল্যান্ড অ্যান্ড সোভিয়েত ইউনিয়ন, মঙ্গোলিয়া, কিউবা, ভিয়েতনাম। এই মঙ্গোলিয়া, কিউবা, ভিয়েতনাম যদিও আমাদের এই পশ্চিম ইউরোপে পড়ে না, তারপরে এই 3টা দেশ কিন্তু তাদের ভিতরে ছিল। 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়ে যায় তখন এই কমেকনও বিলুপ্ত হয়ে যায়। বোঝা গেল? এখন আসুন কিছু তত্ত্ব। শক্তি শূন্যতা তত্ত্ব, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছিল। সিয়াটো, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছিল, সেটা তো সংগঠন আসলে। তারপরে হচ্ছে বাগদাদ প্যাক্ট বা সেন্টো, মার্কিন যুক্তরাষ্ট্রের। এগুলো ছিল মোটামুটি হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের। এখন শক্তি শূন্যতা তত্ত্ব জিনিসটা কি? শক্তি শূন্যতা তত্ত্ব হচ্ছে সমাজতান্ত্রিক ব্লকের চতুর্দিকে পুঁজিবাদী সামরিক বেষ্টনী করার কর্মসূচি। মানে যে রাশিয়া ধরুন একটা সমাজতান্ত্রিক দেশ, এর চারপাশ দিয়ে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার দেশ তৈরি করা। এটাই হচ্ছে আমাদের এই শক্তি শূন্যতা তত্ত্ব বা পাওয়ার ভ্যাকিউম থিওরির প্রধান কথা। এটি দিয়েছিল হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ড্যালাস। উদাহরণ কি? 1954 সালে সিয়াটো এবং 1959 সালে সেন্টো গঠন। এই সিয়াটো এবং সেন্টো যে দুইটা অর্গানাইজেশন, এটা কিন্তু এই পাওয়ার ভ্যাকিউম থিওরির উপরে ভিত্তি করে প্রতিষ্ঠা হয়। তাহলে সিয়াটো জিনিসটা কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন, মানে দক্ষিণ পূর্ব এশিয়ার মার্কিন সমর্থনে সামরিক জোট, মানে ন্যাটোর দক্ষিণ পূর্ব এশীয় সামরিক সংস্থাও বলতে পারি। 1954 সালে এটি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার প্রেক্ষাপট হচ্ছে 1954 সালে ইন্দোচীনে দিয়েন বিয়েন ফু যুদ্ধে ফ্রান্স পরাজিত হলে এই অঞ্চলে মার্কিন শক্তির শূন্যতা তৈরি হয়। তাই যুক্তরাষ্ট্র সিয়াটো গঠনে একটি চুক্তি স্বাক্ষর করে। সদস্য দেশ ছিল হচ্ছে 8টা: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, থাইল্যান্ড এবং পাকিস্তান। এই দেশগুলো মিলে তৈরি করে হচ্ছে সিয়াটো। তারপরে হচ্ছে বাগদাদ প্যাক্ট বা হচ্ছে সেন্টো। এটিও কিন্তু এই শক্তি শূন্যতা তত্ত্ব বা পাওয়ার ভ্যাকিউম থিওরির উপর ভিত্তি করে প্রতিষ্ঠা হয়। বাগদাদ প্যাক্টে স্বাক্ষরকারী দেশ ছিল কে? ইরাক, ইরান, তুরস্ক এবং পাকিস্তান। স্বাক্ষরিত হয় 1955 সালে এবং বাগদাদ প্যাক্ট ত্যাগ করে হচ্ছে ইরাক 1959 সালে। এবং বাগদাদ প্যাক্ট থেকে পরবর্তীতে সেন্টো হয়। এই সেন্টো হয় হচ্ছে 1959 সালেই।
যখন মানে ইরাক ত্যাগ করলো। তো সেন্টো আর বাগদাদ প্যাক্ট হচ্ছে সেম জিনিস। 1959 পর্যন্ত ছিল হচ্ছে বাগদাদ প্যাক্ট, পরবর্তীতে সেটা সেন্টো হয়ে যায়, মানে সেন্ট্রাল ট্রেড অর্গানাইজেশন। তো এর মূল তত্ত্ব কি? এরা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বলয়ের মতো কাজ করতো। 1959 সালে ইরাকের পরিবর্তে যুক্তরাজ্য যোগ দিলে বাগদাদ প্যাক্টের কার্যালয় বাগদাদ থেকে তুরস্কের আঙ্কারায় নেওয়া হয়। 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের পরে সেন্টো অকার্যকর হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা ছিল মোটামুটি হচ্ছে আমাদের যেই রাশিয়া এবং মানে তৎকালীন যেই সোভিয়েত ইউনিয়ন আর হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রের ভিতরে যেই পাল্টা ক্রিয়া প্রতিক্রিয়া। ঠিক আছে, তো শুধুমাত্র আমাদের সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই স্নায়ুযুদ্ধে জড়িত ছিল তা না, তাদের সমর্থনে এবং বিপক্ষে কিছু দেশ ছিল, তাদের সম্পর্কে একটু আমাদের জানতে হবে। তো প্রথমে আসুন পশ্চিম ইউরোপের প্রতিক্রিয়া। তো পশ্চিম ইউরোপের যে দেশগুলো ছিল মানে পুঁজিবাদী দেশগুলো, সেগুলো প্রথমে করেছিল হচ্ছে ডানকার্ক চুক্তি, মানে ডানকার্ক। এই ডানকার্ক চুক্তি কী ছিল? এটি হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্সের ভিতরে চুক্তিকারী একটা চুক্তি আর কি, যেটি 4 মার্চ 1947 সালে চুক্তি স্বাক্ষর হয়। বিষয়বস্তু ছিল হচ্ছে জার্মানির মতো সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নকেও শত্রু হিসেবে সন্দেহ পোষণ করা। মানে তারা যে সমাজতান্ত্রিক দেশগুলো ছিল তাদেরকে শত্রু মনে করতো। কারণ কি, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন কিন্তু জার্মানি মোটামুটি ইউরোপের শত্রু হয়ে গেছিলো, পশ্চিম ইউরোপের, তাই না? কারণ তারা সমাজতন্ত্রকে তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, রাষ্ট্রীয় মালিকানা চেয়েছিল সব কিছুর। তো জার্মানিকে আসলে সবাই শত্রু মনে করতো। জার্মানির বিপক্ষে এটা আসলে মেইনলি জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল যে কারিগর ছিল বলা যায়। তো সোভিয়েত ইউনিয়নও যেহেতু একটি সমাজতান্ত্রিক দেশ, তারা ঠিক করেছিল যে জার্মানিকে আমরা যদি এখন শত্রু হিসেবে দেখি, এখন থেকে সোভিয়েত ইউনিয়নকে আমরা শত্রু হিসেবে দেখব। এটাই ছিল ডানকার্ক চুক্তি। তারপরে ব্যাসেলস চুক্তি, এখানে 5টি দেশ স্বাক্ষর করে, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ। যেটি 1948 সালে 17 মার্চ স্বাক্ষর হয়। বিষয়বস্তু কী ছিল? সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে ডানকার্ক চুক্তির সম্প্রসারণ। মানে এই ডানকার্ক চুক্তির সম্প্রসারণই হচ্ছে আমাদের ব্রাসেলস চুক্তি। তো ডানকার্ক চুক্তিতে 2টা দেশ ছিল, ব্রিটেন এবং ফ্রান্স, পরবর্তীতে আরও 3টা দেশ যোগ দেয় ব্রাসেলস চুক্তি, যেটা নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ এবং বেলজিয়াম। চুক্তির ফলাফল কী হলো? এই চুক্তির ফলাফল হিসেবে কিন্তু ন্যাটো প্রতিষ্ঠা হয় 1949 সালে, কাউন্সিল অফ ইউরোপ প্রতিষ্ঠা হয় 1949 সালে, অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন 1948 সালে এবং ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি 1951 সালে গঠিত হয়। এখন এই ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 6টি ইউরোপিয়ান দেশ শিল্পজাত পণ্যের কেন্দ্রীকরণের বা সেন্ট্রালাইজেশনের জন্য 1951 সালে প্যারিস চুক্তির মাধ্যমে এই ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি গঠন করে। সদস্যদের 6টি কী কী ছিল? ফ্রান্স, ইটালি, পশ্চিম জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ। বোঝা গেল? আচ্ছা, এখন স্নায়ুযুদ্ধের সাথে কিছু বিষয় অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত আছে, সেগুলো নিয়ে আমাদের একটু জানতে হবে। প্রথমে আসুন কোরিয়া সংকট। তো কোরিয়া উপদ্বীপ নিয়ে সবসময় একটা ঝামেলা চলে থাকে, আপনারা অলরেডি জানেন যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার ভিতরে সবসময় ঝামেলা লেগে থাকে, যেমনটা ভারত পাকিস্তানের ভিতরে লেগে থাকে, তাই তো? তো এই কোরিয়া উপদ্বীপ 1910 সালের আগে রাশিয়ার অধীনে ছিল এবং 1910 থেকে 45 সাল পর্যন্ত এটা ছিল হচ্ছে জাপানের অধীনে। তাহলে 1910 সাল পর্যন্ত ছিল হচ্ছে রাশিয়ার অধীনে এবং 1910 সাল থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত ছিল হচ্ছে জাপানের অধীনে। 1945 সালে যখন ট্রাস্টিশিপ চুক্তি হয়, এই ট্রাস্টিশিপ চুক্তির মাধ্যমে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়ে যায়। মানে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বিভক্ত হয় হচ্ছে 1945 সালে ট্রাস্টিশিপ চুক্তির মাধ্যমে। তো এখানে 5 বছর মেয়াদী একটি চুক্তি ছিল। এই চুক্তির মাধ্যমে উত্তর কোরিয়াকে সোভিয়েত ইউনিয়নের হাতে এবং দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের হাতে দিয়ে দেওয়া হয় এবং 1950 সালের মধ্যে এই দুই দেশের স্বাধীনতা দেওয়ার কথাও বলা হয়ে থাকে, যদিও তার 2 বছর আগে মানে 1948 সালে দুই দেশকে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন স্বাধীনতা দিয়ে দেয়। স্বাধীনতা পাওয়ার পর থেকে এই পিট সাগর বা ইয়েলো সি, এই দেখুন এখানে একটু দেখাই, এটা হচ্ছে আমাদের নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়া, আর এদিকে হচ্ছে আমাদের সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া। আর এইদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইয়েলো সি বা পিট সাগর। এই ইয়েলো সিকে কেন্দ্র করেই আমাদের এই দুই কোরিয়ার ভিতরে সব সময় কিন্তু ঝামেলা লেগে থাকে। 1949 থেকে 1953 সাল পর্যন্ত এই 3 বছর ধরে দুই কোরিয়ার ভিতরে মানে ভয়াবহ একটা যুদ্ধ লেগে যায়। 1953 সালে ট্রিটি অফ আর্মস্টিস এবং 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাবের ভিত্তিতে এই কোরিয়া যুদ্ধের অবসান হয়। ঠিক আছে, তাহলে 2টা চুক্তির কারণে এটা অবসান হলো, একটা হচ্ছে ট্রিটি অফ আর্মস্টিস, একটা হচ্ছে শান্তির জন্য ঐক্য প্রস্তাব। এখন এই দুই কোরিয়ার ভিতরে বিভক্তকারী রেখা আছে, এগুলো আমাদের একটু জানতে হবে। একটা হচ্ছে 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা, তারপরে মিলিটারি ডিমার্কেশন লাইন যেটা 1953 সালে জাতিসংঘ প্রদান করে, ডিমিলিটারি জোন যেটি 1953 সালে জাতিসংঘ প্রদান করে এবং দক্ষিণ কোরিয়ার স্বয়ংক্রিয় সীমানা প্রাচীরও কিন্তু দিয়ে দিয়েছে এখানে। তারপরে হচ্ছে নর্দার্ন লিমিট লাইন মানে পিট সাগরের সীমানা। ঠিক আছে, তাহলে পিট সাগরের সীমানা একটা আছে, একটা হচ্ছে 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা আছে, মিলিটারি ডিমার্কেশন লাইন আছে এবং ডিমিলিটারি জোন আছে। এই 4টা কিন্তু 2টা কোরিয়াকে বিভক্তকারী লাইন, মনে রাখবেন।
এখন কয়েকটা জিনিস সেই সম্পর্কে আমরা জানি, একটা হচ্ছে পানমুনজম, একটা হচ্ছে কায়সং, আর একটা হচ্ছে সানশাইন পলিসি। এই জিনিসগুলো কি? পানমুনজম হচ্ছে দুই কোরিয়ার মাঝে শান্তিপল্লী, যেখানে কোনো ঝামেলা হয় না, দুই কোরিয়ার মাঝখানে সবাই সেখানে শান্তিতে বসবাস করে, এবং এটা জয়েন্ট সিকিউরিটি এরিয়াও কিন্তু বলা হয়, এবং জয়েন্ট সিকিউরিটি এরিয়ার যেই কার্যালয় সেটা কিন্তু এই পানমুনজমে অবস্থিত। এবং কায়সাং হচ্ছে দুই কোরিয়ার মাঝে শিল্পাঞ্চল। দুই কোরিয়ার মাঝে তাহলে শান্তিপল্লী হচ্ছে আমাদের এই পানমুনজম, এবং দুই কোরিয়ার মাঝে শিল্পাঞ্চল হচ্ছে কায়সাং। এখন আসলে সানশাইন পলিসি। সানশাইন পলিসি কি? উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার যে শান্তিপূর্ণ কূটনীতি, এই শান্তিপূর্ণ কূটনীতিকেই আমরা বলি হচ্ছে সানশাইন পলিসি। প্রবক্তা কী ছিল? প্রবক্তা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে-জং, যেটি 2000 সালে তিনি এই চুক্তির কারণে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। মেয়াদ ছিল 1998 থেকে 2007 সাল পর্যন্ত। এখন দুই কোরিয়া নিয়ে একটু ঝামেলা সবারই লেগে থাকে, আসলে আমাদেরও লেগে থাকে। দুই কোরিয়া তো নিজেদের ভিতরে ঝামেলা চালায়, আবার তাদেরকে নিয়ে আমাদেরও ঝামেলা। কোনটা উত্তর কোনটা দক্ষিণ আমরা বুঝি না। তো বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর কোরিয়া বা নর্থ কোরিয়া, পতাকা দেখতে পাচ্ছেন, তাই না? আর এটা হচ্ছে সাউথ কোরিয়া। মনে রাখবেন, যেটা হচ্ছে ভালো কোরিয়া সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া, ঠিক আছে? আর যেটা খারাপ কোরিয়া সেটা হচ্ছে নর্থ কোরিয়া। এখানে আসলে মতামত প্রকাশের কোনো অস্তিত্ব নেই, সবসময় মানুষ একটা ভয়ে ভয়ে থাকে। কিন্তু সাউথ কোরিয়া কিন্তু সেরকম না, মোটামুটি ওরা একটা গণতান্ত্রিক দেশ বলা যায়, ঠিক আছে? তো এই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নাম হচ্ছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। যদিও ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়ার নামকরণ, কিন্তু আসলে এখানে একটা ডেমোক্রেসি সিটে পড়া নেই। রাজধানী হচ্ছে পিয়ংইয়ং, মুদ্রা হচ্ছে ওন, ঠিক আছে? সংবাদ সংস্থা হচ্ছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা KCNA। এবং পৃথিবীর গুপ্ত দেশ বলা হয় এই উত্তর কোরিয়াকে, কারণ এই দেশে যে কী হয় কেউ কিছু জানে না, মোটামুটি সব কিছুই ঘেরা থাকে ভিতরের, মানে ইন্টারনাল বিষয় দিয়ে বাইরেও আসে না। এবং ওইখানে বাইরের কোনো দেশ আসলে সরকার প্রধান ওইভাবে ভ্রমণও করে না, ভ্রমণ করলে সেখানে নিরপেক্ষ জায়গায় করা হয়। এবং বর্তমান যিনি কিম জন উন, উনি কিন্তু শুধু বাইরেই আসে, মানে বিভিন্ন দেশে সফর করে বেড়ায়, কিন্তু খুবই একটা কঠোর একটা বলের ভিতরে থাকে আর কি, সবসময় একটা সন্দেহ পোষণ করে সবার উপরে। যদিও রাশিয়া তাদের বলা যায় একটা বন্ধুপ্রতিম একটা দেশ, ঠিক আছে? আর যুক্তরাষ্ট্রের সাথে সবসময় তো ঝামেলা লেগেই থাকে। রিসেন্টলি তো ডোনাল্ড ট্রাম্প পাস করেছে, এখন আবার কীভাবে বলা যায় না, ঝামেলা লাগবে আবার। তো পৃথিবীর অষ্টম পরমাণু শক্তিধর দেশ কিন্তু এই উত্তর কোরিয়া, যদি 2006 সালে আসলে পরমাণু শক্তি প্রকাশ করে। এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অবরোধ আছে 2006 সাল থেকেই, যখন থেকে এই পরমাণু শক্তিধর দেশে তারা পরিণত হয়। এবং ষষ্ঠ দেশ হিসেবে হাইড্রোজেন বোমার পরীক্ষাও কিন্তু তারা চালিয়েছিল 2017 সালে। আর দক্ষিণ কোরিয়া একেবারে শান্ত, রিপাবলিক অফ কোরিয়া, যার রাজধানী আছে সিউল, আর মুদ্রা হচ্ছে ওন, সরকারি বাসভবনের নাম ব্লু হাউস, এবং শান্ত সকলের দেশ বলা হয় হচ্ছে এই দক্ষিণ কোরিয়াকে, ঠিক আছে? তাহলে দুই কোরিয়া সম্পর্কে অল্প একটু আমাদের গেল। এখন আসেন বার্লিন সংকট নিয়ে। বার্লিন সংকট জিনিসটা কি? মার্কিন গোয়েন্দা সংস্থা CIA, মানে সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স, এটা আমি পুনরায় ভুলে গেছি, একটু দেখে নিই কেমন। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। আচ্ছা, এরা সমাজতান্ত্রিক পূর্ব জার্মানিতে গোয়েন্দা তৎপরতা চালানোর জন্য পশ্চিম বার্লিন থেকে পূর্ব জার্মানির দুর্ভেদ্য গোয়েন্দা নেটওয়ার্কে চলে যায়, এবং তারা বার্লিন প্রাচীর নির্মাণ করে, যেটি 1961 সালে। নির্মাতা হচ্ছে জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক, মানে ইস্ট জার্মানি। দৈর্ঘ্য হচ্ছে 155 কিলোমিটার। যদিও 1989 সালে এটি ভেঙে ফেলা হয়। বার্লিন প্রাচীর ভাঙার প্রতিক্রিয়া হিসেবে 1989 সালে পোল্যান্ড এবং হাঙ্গেরির সমাজতন্ত্রের পতন হয়, এবং দুই জার্মানি একত্রিত হয়ে যায়, মানে পশ্চিম এবং পূর্ব জার্মানি 1990 সালে। তাহলে এটা ছিল বার্লিন প্রাচীর সম্পর্কে অল্প একটু। তারপরে আসেন যুক্তরাষ্ট্র কিউবা সম্পর্ক। কিউবা হচ্ছে 1998 সালে স্পেন থেকে স্বাধীনতা লাভ করে, এবং তাদের যে স্বাধীনতা যুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা রাখে। তো এই কারণেই, যেহেতু যুক্তরাষ্ট্র কিউবাকে তাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছে, এরই উপহার হিসেবে যুক্তরাষ্ট্রকে গুয়ান্তানামো উপদ্বীপকে 1903 সালে ইজারা দেয়। ইজারা মানে লিজ দেওয়া নির্দিষ্ট সময়ের জন্য, ঠিক আছে? তো এই লিজ দেওয়া যে জায়গাটা, এখানেই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করে হচ্ছে 1903 সালে, মানে মানে কিউবার কাছ থেকে নেওয়ার পরে এখানে এরা একটা পোতাশ্রয় তৈরি করে, মানে জেল, এক কথায় জেল তৈরি করে। এই যে এটা হচ্ছে গুয়ান্তানামো বে, US নেভাল বেস এখানে, ঠিক আছে? এইটা হচ্ছে কিউবা। আচ্ছা, তো এই গুয়ান্তানামো বে হচ্ছে কিউবার দক্ষিণ পূর্বে অবস্থিত একটি প্রদেশ, গুয়ান্তানামো উপদ্বীপে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা পোতাশ্রয়, যেটা হচ্ছে আমাদের কিউবাতে অবস্থিত। তো লিজটায় হচ্ছে আমাদের কিউবা 1903 সালে, যখন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
তাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করে। এবং আন্তর্জাতিক ইজারা চুক্তির মেয়াদ 99 বছর থাকলেও এটা কিন্তু যুক্তরাষ্ট্র কিউবাকে ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তারা ফেরত দেয়নি। বরং যুক্তরাষ্ট্র এই কিউবায় কারাগার স্থাপন করে হচ্ছে 2002 সালে, এবং মোট 7টি কারাগার তারা স্থাপন করেছে। ক্যাম্প এক্সরে, ক্যাম্প ডেল্টা, ক্যাম্প 7, ক্যাম্প পিকো, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। তো বর্তমানে গুয়ান্তানামো বেতে মার্কিন অবিচার এবং ক্ষমতার অপব্যবহারের কারণে ইউরোপের দেশগুলো এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গুয়ান্তানামো বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বোঝা গেল? আচ্ছা, এখন আসুন যে সম্পর্কের কথা বলছিলাম যুক্তরাষ্ট্র কিউবা, যে প্রথম দিকে তাদের হচ্ছে বন্ধুপ্রতিম একটা সম্পর্ক ছিল। কারণ কি? কারণ হচ্ছে স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্র সাহায্য করেছিল। তো এই যে কিউবা, এই কিউবার হচ্ছে রাজধানী হাভানা, ভাষা হচ্ছে স্প্যানিশ, এবং সেই সময় কিউবার যে শিল্পমন্ত্রী ছিল তার নাম হচ্ছে চে গুয়েভারা। এবং কিউবা দ্বীপের অবস্থান হচ্ছে ক্যারিবিয়ান সাগরে, এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বৃহত্তম দেশও কিন্তু এই কিউবা, যেটি আমি ওই যে ম্যাপ বিষয়ক ভিডিওতে বলে রেখেছি। না দেখলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন, পুরো প্লে লিস্টের এখানে লিঙ্ক দিয়ে দেবো। ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবায় 1959 সালের 1 জানুয়ারি সমাজতান্ত্রিক বিপ্লব হয়, ফলে স্বৈরশাসক ফুলগেন্সিও বাতিস্তার পতন হয়। এই যে স্বৈরতন্ত্রের পতন হলো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার পতন হলো বা ক্যাপিটালিজমের পতন হলো, এবং ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে সমাজতান্ত্রিক কিউবার যাত্রা শুরু হলো, এর ফলে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে কিউবার ঝামেলা বেঁধে যায়। সমাজতান্ত্রিক বিপ্লবের পরে 1961 সালে কিউবা মার্ক্সবাদী তত্ত্ব চালু করলে যুক্তরাষ্ট্র এবং কিউবার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার কারণই এইটা যে তারা হচ্ছে মার্ক্সবাদী তত্ত্ব বা সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু করেছে। 1962 সালে কিউবা বিশ্বব্যাংক এবং আইএমএফ ত্যাগ করে, এবং কূটনৈতিক সম্পর্ক যদিও পুনঃস্থাপিত হয় 54 বছর পর 2015 সালে। এখন শুধু কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে একটু জানি, যে এই সংকটকাল ছিল হচ্ছে 16 থেকে 28 অক্টোবর 1962 সালে, 13 দিন যাবৎ। যুক্তরাষ্ট্র তুরস্কে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র স্থাপন করলে সোভিয়েত ইউনিয়ন কিউবায় মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র স্থাপন করে। মার্কিন ডেফকন 3 প্রতিক্রিয়া লেভেলটি গুয়ান্তানামো সৈন্য জড়ো করতে থাকে, ফলে ভয়াবহ পরমাণু সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়, এবং তৎকালীন রাষ্ট্রপ্রধান মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং সোভিয়েত সর্বোচ্চ নেতা নিকিতা ক্রুশ্চেভ ছিলেন হচ্ছে নেতৃত্বে। সমাপ্তি কী করে হলো? যুক্তরাষ্ট্র এবং ইতালি থেকে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র তুলে নিলে সোভিয়েত ইউনিয়নও ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করে। ঠিক আছে, তাহলে এই কিউবায় ক্ষেপণাস্ত্র স্থাপন নিয়ে যে সংকট, সেটাই হচ্ছে কিউবা সংকট নিয়ে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে আমি পরিচিত। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা লেভেল কী ছিল? ডেফকন 3, যার ফলে হচ্ছে সোভিয়েত ইউনিয়নও সেখানে হচ্ছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র স্থাপন করে। ঠিক আছে, এখন আসলে ফিদেল কাস্ট্রো, যাকে নিয়ে আমরা বললাম যে ফিদেল কাস্ট্রো হচ্ছে আমাদের যেই সমাজতান্ত্রিক যেই বিপ্লব আমাদের কিউবাতে, তার হচ্ছে নেতৃত্ব দানকারী। তিনি বংশীয় ছিলেন একজন স্প্যানিশ, শাসন ক্ষমতা ছিলেন 49 বছর, 2008 সাল পর্যন্ত। আত্মজীবনী কি? দ্য স্ট্র্যাটেজিক ভিক্টরি। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য গরিলা টাইম, বা থিম হচ্ছে রিভলিউশনারি জিল, যে একটা বিপ্লবী একটা উত্তেজনা, সেটাই হচ্ছে তার উৎসাহ, সেটাই হচ্ছে এই গ্রন্থের হচ্ছে মূল থিম বা সারমর্ম। সিআইএ তাকে হত্যার পরিকল্পনা করে হচ্ছে 638 বার তাকে হত্যার পরিকল্পনা করে। তাকে কিউবা সিংহাসন থেকে নামাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার নাম হচ্ছে অপারেশন মঞ্জুস পরিকল্পনা। 2016 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত কিছু উক্তি ছিল, তার ভিতরে একটা হচ্ছে যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর দরকার হয় না। তারপরে আসুন দাতাত বা ডেন্টেড। ডেন্টেড হচ্ছে ফরাসি শব্দ, এর অর্থ হচ্ছে রিল্যাক্সেশন বা উত্তেজনা প্রশমন। স্নায়ুযুদ্ধকালে সোভিয়েত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনে যে সমঝোতা হয়, সেটি হচ্ছে ইতিহাসে দাতাত নামে পরিচিত বা ডেন্টেড নামে পরিচিত, যেটি 1962 সাল থেকে 1979 সাল পর্যন্ত ছিল, যেই সময় হচ্ছে আমাদের কিউবায় ক্ষেপণাস্ত্র সংকট হয়েছিল তখন থেকে। ঠিক আছে, পদক্ষেপ সমূহ কী ছিল? একটা ছিল হচ্ছে হটলাইন, পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি বা পিটিবিটি যেটাকে আমরা বলি, আউটার স্পেস ট্রিটি, বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশন, অ্যান্টিব্যালিস্টিক মিসাইল ট্রিটি বা এবিএম ট্রিটি বলি আমরা, সল্ট বা স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স। এইগুলো ছিল হচ্ছে এই তাদের পদক্ষেপ সমূহ। কারণ হটলাইন জিনিসটা কি? হটলাইন হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পরে উভয় পক্ষ মার্কিন প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউস এবং সোভিয়েত ইউনিয়নের বাসভবন ক্রেমলিনের মধ্যে একটা সরাসরি টেলিফোন যোগাযোগ বা রেড টেলিফোন যেটাকে আমরা বলে থাকি, এটা হচ্ছে স্থাপন হয়। আর পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি কি? বায়ুমণ্ডল, মহাশূন্য এবং পানির নিচে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়, এবং 1963 সালে তারা এই পিটিবিটি চুক্তি করে। আউটার স্পেস ট্রিটি বিস্ফোরণ বা রাষ্ট্রের প্রয়োজনে মহাকাশ, চাঁদ বা গ্রহ নক্ষত্রকে ব্যবহার নিষিদ্ধের জন্য যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এই চুক্তি স্বাক্ষর করে 1967 সালে। এটি মূলত মহাকাশের ব্যবহার বিধি সংক্রান্ত একটা চুক্তি। এবং 1972 সালে তারা স্বাক্ষর করে বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশন।
এবং 1972 সালে ক্ষেপণাস্ত্র বিরোধী চুক্তি একটা স্বাক্ষর হয়, যার নাম হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি, যেটি হচ্ছে মস্কোতে স্বাক্ষর হয়। যুক্তরাষ্ট্র 2002 সালে এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। আছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স বা সল্ট, যেটি কৌশলগত অস্ত্র সীমিতকরণে 1972 সালে সল্ট আই এবং 1979 সালে সল্ট আই, মানে সল্ট আই বলতে হচ্ছে এক, কেমন রোমান এক, সল্ট ওয়ান আর সল্ট টু আর কি, এটা স্বাক্ষরিত হয়। দাতাদের পরিসমাপ্তি হয় হচ্ছে 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করলে। তখন থেকে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুইজনই হচ্ছে এই দাতা পরিত্যাগ করে। এখন এই যে আফগান আক্রমণ করলো, এখান থেকে শুরু হলো হচ্ছে আফগান সোভিয়েত যুদ্ধ, যেটি হচ্ছে 1979 সালে যখন দাতা ত্যাগ করে আমাদের সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করলো। এই 10 বছর স্থায়ী হয়েছিল 1979 সাল পর্যন্ত, 1999 সাল পর্যন্ত। প্রেক্ষাপট কি? নূর মোহাম্মদ তারেকি এবং হাফিজুল্লাহ আমিনের সমর্থকদের মধ্যে বিরোধে সোভিয়েত ইউনিয়ন লিওনিদ ব্রেকনেজের নেতৃত্বে তারেকিকে আক্রমণ করে। অপরদিকে 34টি ওআইসি সদস্য আমিনের সমর্থককে সমর্থন করে, যার ফলে ওআইসি একদিকে হয়ে যায় এবং সোভিয়েত ইউনিয়ন একদিকে হয়ে যায়। তো আফগানিস্তানকে সমর্থনকারী মোজাহিদ ছিল হচ্ছে পেশোয়ার 07 মোজাহিদ গ্রুপ। ওসামা বিন লাদেন, যিনি ছিলেন পাকিস্তানের পেশোয়ার 07-এর অন্তর্ভুক্ত। এই লাদেনই 1928 সালে পাকিস্তানের পেশোয়ারে প্রতিষ্ঠা করে হচ্ছে আল কায়দা। যুদ্ধের ধরন ছিল ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার, এবং ফলাফল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন পরাজিত হয়। এবং এরপরে দুইটা তত্ত্ব চালু হয়, যেটা মিখাইল গর্বাচেভ দিয়েছিলেন। একটা হচ্ছে গ্লাসনস্ট আর একটা হচ্ছে পেরেত্রোস্কা। গ্লাসনস্ট কি? যেটা হচ্ছে সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের প্রদত্ত একটা তত্ত্ব, 1967 সালে দিয়েছিল। এর পরিচয়, মানে এর বিষয়বস্তু ছিল হচ্ছে খোলা নীতি বা ওপেন ডিসকাশন। তার মানে জনগণ নির্ভয়ে খোলাখুলিভাবে তাদের মতামতাদি প্রকাশ করতে পারবে, এটাই ছিল হচ্ছে গ্লাসনস্ট। আর পেট্রোস্কা কে ছিল? পেট্রোস্কা একই রকমের। এটি হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ দিয়েছিল 1967 সালেই। এবং উদারনীতির অর্থনৈতিক সংস্কার বা ডেভেলপমেন্ট ডিসকাশন, মানে বনেদি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে এসে নয় অর্থনৈতিক ব্যবস্থা আমরা গ্রহণ করব, এটাই ছিল এই পেট্রোস্কার মূল নীতি। এখন স্নায়ুযুদ্ধের অবসানে আসুন। 1989 সালের 3 ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ মাল্টা কনফারেন্সের মাধ্যমে স্নায়ুযুদ্ধ অবসানের যৌথ ঘোষণা দেন। স্নায়ুযুদ্ধ অবসানের ফলাফল কী হলো? মতগত যে দ্বন্দ্বের অবসান এবং দ্বিমেরু যে বিশ্ব ব্যবস্থার প্রতিষ্ঠা হয়েছিল সেটার আসলে পতন হলো। এবং এ প্রসঙ্গে ফ্রান্সিস ফুকুয়ামা তার দ্য এন্ড অফ হিস্ট্রি গ্রন্থে বলেন, ঠান্ডা লড়াইয়ের অবসানের ফলে সমাজতান্ত্রিক বিশ্বে পুঁজিবাদী ধনতন্ত্র বিকশিত হওয়ার সুযোগ পেয়েছিল। এবং এরই ফলে 1991 সালে ইউনিয়ন ট্রিটি ব্যর্থ হওয়ার মাধ্যমে 1922 সালে গঠিত যে সোভিয়েত ইউনিয়ন হয়েছিল সেটি ভেঙে যায় এবং 15টি দেশ জন্ম হয়: রাশিয়া, ইউক্রেন, কাজাখস্তান, কিরগিজস্তান, এস্তোনিয়া, লাটভিয়া, বেলারুশ, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, লিথুনিয়া, আর্মেনিয়া, আজারবাইজান এবং মলদোভা, এই 15টি দেশ। ঠিক আছে, তারপরে কি হলো? সিআইএস প্রতিষ্ঠা হলো 1991 সালে, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, মানে সাবেক সোভিয়েতভুক্ত যে দেশগুলো ছিল তাদের অর্থনৈতিক এবং সামরিক জোট নিয়ে 12টি দেশ মিলে হচ্ছে একটা সংগঠন গঠন করলো, সামরিক এবং অর্থনৈতিক জোট গঠন করলো, যেটাকে আমরা বলছি হচ্ছে সিআইএস বা কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। যার বর্তমান সদস্য যদিও 9 জন: রাশিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, আর্মেনিয়া এবং মলদোভা। সদর দপ্তর হচ্ছে মিনস্ক। আর কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন, যেটি সিএসটিও বলা হয়, 2002 সাল থেকে, এটি 1992 সালে প্রতিষ্ঠা হয় এবং সিএসটিও নামকরণ করা হয়েছে 2002 সালে। ইউরেশীয় সামরিক জোট, মস্কো, রাশিয়াতে এর হচ্ছে সদর দপ্তর। 6টা সদস্য দেশ আছে: আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, রাশিয়া এবং তাজিকিস্তান, এবং সেখান থেকে কিরগিজস্তান। পর্যবেক্ষক দেশ হিসেবে হচ্ছে সার্বিয়া। সাবেক সদস্য হচ্ছে আজারবাইজান, জর্জিয়া এবং উজবেকিস্তান। ভাষা হচ্ছে একটি রুশ ভাষা। তো এটি ছিল মোটামুটি হচ্ছে আমাদের স্নায়ুযুদ্ধ এবং তার সাথে জড়িত বিষয়াদি নিয়ে যাবতীয় আলোচনা। এবং এটা দেখলে আমি মনে করি স্নায়ুযুদ্ধ রিলেটেড যতগুলো বিষয় আছে সব কিছু মোটামুটি একটা ধারণা আপনারা পাবেন। আরও যদি পড়তে চান সেক্ষেত্রে বড় বড় বই পড়তে হবে। ঠিক আছে, এখন কয়েকটা তত্ত্ব এটা একটা বই থেকে নিয়েছি, একটু দেখে নিতে পারেন আপনারা। মন্ডো তত্ত্ব কি, যেটা দিয়েছিলেন জেমস মন্ডো। পশ্চিম গোলার্ধ থেকে ইউরোপীয় উপনিবেশের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা যার হচ্ছে উদ্দেশ্য ছিল। ট্রুম্যান তত্ত্ব, হ্যারিয়াস ট্রুম্যান দিয়েছিল, ইউরোপকে সমস্ত থেকে দূরে রাখার একটা তত্ত্ব। ডমিনো তত্ত্ব, যেটি যুক্তরাষ্ট্রের 34তম প্রেসিডেন্ট আইজেনহাওয়ার এর পররাষ্ট্রমন্ত্রী ড্যালেস দিয়েছিল, দক্ষিণ পূর্বে এশিয়ায় সমাজতন্ত্রের বিস্তার রোধ করা। তারপরে বুশ ডক্টরাইন, যেটি জর্জ ডব্লিউ বুশ দিয়েছিল, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষণ বিষয়ক একটা তত্ত্ব। ঠিক আছে, তাহলে এটাই ছিল মোটামুটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা সারা বিশ্বে যেই যুদ্ধগুলো ঘটেছিল, মানে ইতিহাসে যত যুদ্ধ হয়েছিল এবং বিপ্লব হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, প্রায় 21টার মতো যুদ্ধ কিন্তু সেখানে আমরা কমপ্লিট করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।